নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি হাড়হিম করা একটি ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম সব ভুতুড়ে, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা। এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারি বদলি হয়ে এসেছি। কয়লা কুটির ডাক্তার, ভারী ঝকমরি কাজ। খাদের কুলি কামির থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানেই আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটু আঁচল লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওয়ার হয়তো রোগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, তারই দেওয়া খাঞ্চারে ঘর, সম্মুখে দাওয়া উঁচু ছোট একটা রকের নিচেই উঠোন, উঠোনের রান্নার জায়গা। চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগের যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটোখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসতো। এখানে তাহলে একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজারবাবু বাঙালি, বড়ই অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখাই ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকে যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেটে একটা ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোপগুলির নিচের দিকে বেঁকে আছে। মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিক দিয়ে যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে প্রায় মাইল খানেকের মধ্যে একটা গ্রামের মধ্যেই। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি। তবু তিনি আমায় সাবধান করে দিয়ে বললেন, দেখুন, এখানকার নিয়ম হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই গোপের ফাঁকে জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটু হাসলেন, বললেন, জিজ্ঞেস করবার কিছুই নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছেন, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধ্যা হলে এই তল্লাটে আর জনিমনুষ্য দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে, রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসে হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপরে ঘর ঘর করে আওয়াজ, কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখবেন ডিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে আছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী, বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি উপরে উঠে এসেছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্র, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখবো সব উলটপালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা আজকাল গা সওয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞাসা করলাম, ও তাই বুঝি? বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটো তুলে আমায় আরেকবার নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজারবাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনেছি আপনার কলিয়ারিতে, এটা কি সত্যি? ম্যানেজারবাবু হাসলেন, বললেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনো দিন।
ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায়ই মারা যায়। কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না। সিপারন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। চাণকের পথে হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রোখে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের দিন বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের দেয়ালে মরে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতন হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাবা মা আছে খাদের ওপর কুলি ধাওয়ায়, কারো কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারোর ওপরে কুলি ধাওয়ায় গিয়ে মুখের হাসি আমার মুখে যেই মিলিয়ে গেল, সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখেই দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজারবাবু চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজারবাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভাবছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু আপদ বিপদ হয়। হেসে বললাম, না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার উপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে দুদিকে কুলি ধাওয়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটা পথ, তারই কিছু দূর এগিয়ে গিয়ে বাহাতি একটা পোড়া বাড়ির মতন ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতরে সরু এক ফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনের কুলি ধাওয়ার সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছিল, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর ঘরমর শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমায় আরও একটুখানি কাছে এসে সরে এসে বলল, ডাক্তারবাবু, তবু একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার, তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে, তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম, চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা হাজি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছের কয়েকটা খোড়ো ঘর দেখিয়ে বললে, ওইখানে। চুপ করে আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে তুই কয়লা কাটিস? ও বাবু, কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানি, তা অত সব জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেই ঘরগুলো আরও দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বলল, হুম বাবু, কাছে লয় তো কি। কিন্তু পথ যেন তার খুঁড়ে না রে। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে হয়েছিল কি? হারে, টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল, বললে, খাদে বান ঢুকেছিল, বান।
আমার ম্যানেজারবাবু সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে। অনেক দিন। বললাম, তারপর? তারপর আমরা তেমন অনেক লোক ছিলাম, খাদের ভিতরে কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, আরে টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। ওখানে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, ও টুইলা। কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা টন টন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পেছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে যাব কোথায়? চিৎকার করলে বা শুনবে কে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো অসাড়, গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। অন্ধকার কেটে গিয়ে চারিদিকে যখন ফর্সা হচ্ছে দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারে আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতে আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়ো গায়েত্রী কাঁধে নিয়ে কুঠিরে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, আরে এ ডুমরা না কোন দিকে? একজন বললে, সে হেটা কথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমোয়নি। অপরিচিত জায়গা, ভগবানের ওপর নির্ভর করেই তখন সবাই হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিচ্ছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমার জাগতে হয়েছে। বলেই সেখান থেকে আমার বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার এক দুর্ঘটনা। রাত্রি প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম, যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে একবার এখানে আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশির সঙ্গে নিয়ে ম্যানেজারবাবু নিজে এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই তুলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মূল্য কেমন করে? ম্যানেজার বললে, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজারি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোক সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঠির মুখে। সেই খাদেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি পর দেখা গেল সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা ঝোপের মাঝখানে। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঠির কাছে রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহের ওপর তোলার কোনো উপায় নেই। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইলেও না। মৃতদেহ সামনে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগেরবারেও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশি সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন।
সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট্ট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরার আগে মানুষ যেমন চিৎকার করে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সবাই চমকে উঠে খানিকটা পিছু হতে গিয়ে ওর গায়ে ধাক্কা লাগালাম। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছে, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ! বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে, আর আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোচুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিবে। অনেক টেপাটিপি করেও কিছুতে আর আলো জ্বালানো গেল না। তারপর একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেয়াল ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, আমি পথ চিনি, দে একটা জ্বালাকারী বাস্ক দে আমার হাতে। কিন্তু ফস করেই সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড এক দৈত্যের মতো কালো কুচকুচে সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা দুটো হাত বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার ইন্সপেক্টরের পকেট থেকে রিভলভার চট করে বের করে তিনি ধাঁ করে চালালেন একটা গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকারে সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম ওরে বাবা, ও দে, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিকটা দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ছটফট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস মানে ডুবই, জলের ভেতর ঠিক ইঁদুর মারা করে ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন। দোহাই বাবা, ভাই বাবা, আমাকে ছেড়ে দো বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তারটা কই? বলে হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড় ধরে বলল, আই দেখ যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে ওপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেবো বলে দরখাস্ত তো আগেই করেছিলাম। জবাব এলো কিনা তা জানবার জন্যই বেলাবেলি গেলাম ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের ওপরেও না। সর্বনাশ, আমার সর্বাঙ্গ শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? নমস্কার বন্ধুরা, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তা আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না।